আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমাদের হোমিওপ্যাথিক ডক্টরস ইউনিটির উদ্যোগে যে প্রতি সপ্তাহে ক্লাস হয়, এর আজকে আলোচনার বিষয় হচ্ছে রক্ত প্রস্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা। প্রস্রাবের সাথে রক্ত গেলে হোমিওপ্যাথিতে কি চিকিৎসা হবে, এ নিয়ে আজকে আলোচনার বিষয়। তো আমাদের হোমিওপ্যাথিতে যেসব বিষয়ে খুব ভালো আমরা রেজাল্ট পেয়ে থাকি, খুব সফলতার সাথে যেসব সেক্টরে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা হয়, তার একটা হচ্ছে আপনার এই যে ইউরিনারি সিস্টেম, প্রস্রাবে জ্বালা পড়া, প্রস্রাব ইনফেকশন, প্রস্রাবে রক্ত যাওয়া, এইসব সমস্যার জন্য আমাদের হোমিওপ্যাথিতে খুব চমৎকার এবং খুব দ্রুত চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ। সঠিক ওষুধ পড়লে একেবারে 2-1 ডোজ এনাফ। রক্ত প্রস্রাবের সাথে রক্ত যাওয়া যেমন যায়, এটা বন্ধ করার জন্য 2-1 ডোজ ওষুধ এনাফ, যদি সঠিক ওষুধ সঠিক সময়ে সঠিক ডোজে দেওয়া যায়। তো আজকে আমরা শিখবো যে একেবারে শুরু থেকে যে আপনার চিকিৎসাটা কি কি হতে পারে, পথ্য কি হতে পারে, রোগীকে কিভাবে ম্যানেজমেন্ট করব এবং ওষুধ কি হবে। এর আগে তো আমরা আলোচনা হয়েছিল আমাদের যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া কিভাবে যায়, কেন যায়, কোন জায়গা থেকে রক্ত যায়, কি কি কারণে যায়, এগুলো আলোচনা ছিল। আজকে আলোচনা করবো আমরা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। তো চিকিৎসার দুইটা পার্ট, একটা হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট আর একটা হলো মেডিসিনাল ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে ব্যবস্থাপনা, রোগীকে কিছু পরামর্শ দিয়ে থাকি আমরা। হ্যাঁ, ম্যানেজমেন্টটা ডিপেন্ড করে রোগীর কি কারণে রক্ত যাচ্ছে প্রস্রাবের সাথে তার উপরে। তো হঠাৎ করে ধরেন একজনের অ্যাকুট ইনফেকশনের কারণে রক্ত যায়, তার এক ধরনের চিকিৎসা। একজনের ক্রনিক কিডনি ডিজিজের কারণে রক্ত যায়, তার এক ধরনের চিকিৎসা বা ম্যানেজমেন্ট। আবার একজনের হচ্ছে আপনার ওই ব্লাড ডিসঅর্ডারের কারণে রক্ত যায়, তার এক ধরনের চিকিৎসা। হঠাৎ করে ডেঙ্গু হওয়ার কারণে প্রস্রাবের সাথে রক্ত যায়, তার এক ধরনের চিকিৎসা বা ম্যানেজমেন্ট। এগুলোকে মাথায় রেখে আমরা পরামর্শ দিব রোগীকে। তবে কিছু জেনারেল পরামর্শ আছে একেবারে রোগী যেগুলো মানতে হবে, সেগুলো হচ্ছে 1 নম্বরে রোগী বিশ্রামে থাকবে, রোগী নড়াচড়া, বেশি দৌড়ঝাঁপ এগুলো থেকে বিরত থাকবে, বিশ্রামে থাকবে। আর হলো সহজে হজম হয়, সহজ পাচ্য খাবার খাবে এবং তরল খাবার খাবে বেশি। আপনার দুধ খেতে পারে, ডাবের জল খেতে পারে, এগুলো হচ্ছে প্রস্রাবে রক্ত দেওয়ার জন্য উপকার করবে। তারপরে রোগী খুব বেশি রোদ, খুব বেশি ঠান্ডা এগুলো থেকে বিরত থাকবে। কোনো কোনো জায়গায় বলা আছে এরকম যে আপনার কিডনির চারপাশ দিয়ে যদি হালকা উষ্ণ গরম কাপড় পেঁচে রাখা হয় তাহলে রোগী উপকার পেতে পারে। এগুলো থাকবে। আর আমরা এগুলো হলো জেনারেল। তাছাড়া যদি কারণ ভিত্তিক কিছু পরামর্শ থাকবে, ক্রনিক কিডনি ডিজিজের কারণে যাদের রক্ত যাচ্ছে তাদের এক ধরনের পরামর্শ, যেটা আগে বললাম। যার যে অবস্থা তার অবস্থার ভিত্তিতে কিছু পরামর্শ আলাদা আলাদা করে দিতে হবে, সেটা হলো রোগীর উপর ডিপেন্ড করবে। এগুলো হলো কি ম্যানেজমেন্ট। এবার আসেন ওষুধ। ওষুধটাও অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে কজ অফ দ্য ডিজিজ, মানে কি কারণে ব্লাড যাচ্ছে তার উপরে। যদি আপনার রোগীর এক্সপোজারের হিস্ট্রি থাকে, এক্সপোজার বুঝি আমরা, এক্সপোজার হলো যদি বাহিরে মেলামেশার কারণে হঠাৎ করে রক্ত যাচ্ছে, এরকম রোগী আমাদের কাছে শুরুতেই খুব একটা আসবে না। আসবে কখন? যে ফ্যামিলি বা যার আত্মীয় স্বজন আপনার কাছে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে অভ্যস্ত, তাদের যদি কারো সমস্যা হয় এবং উনি যদি জানে যে এরকম ওখানে গেলে দ্রুত কাজ হয়, তাহলেই কেবল প্রথমবার রোগী আমাদের কাছে আসবে। আদারওয়াইজ বিভিন্ন ডাক্তার দেখানোর পরে আর যখন কাজ হচ্ছে না, অনেক পুরান হয়ে গেছে, বারবার সমস্যা হচ্ছে, তখন আমাদের কাছে আসবে। ঠিক আছে? প্রথমবারে আসবে কিছু রোগী যারা, তাদেরকে যদি এরকম হয় যে বাইরে মেলামেশার ইতিহাস তারা নিয়ে আসছে, যে 2-3 দিন আগে এরকম ঘটনা ঘটছে, হিস্ট্রি আছে, এরপর থেকে প্রস্রাবে প্রচন্ড জ্বালা পড়া এবং রক্ত যাচ্ছে, এই যে অ্যাকিউট কেস, এইসব ক্ষেত্রে 2টা ওষুধ প্রথমে মাথায় রাখতে হবে। একটা হলো থুজা আর একটা হলো ক্যান্থারিস। থুজা আর ক্যান্থারিস। তো থুজা হচ্ছে খুব বড় ওষুধ। অনেক ক্ষেত্রে কিছু ডাক্তারের পরামর্শ হলো এরকম যে থুজা 2-1 ডোজ দিয়ে যদি আপনি ক্যান্থারিস খুব লো পটেন্সি দেন, এটা চালাই যান, সেক্ষেত্রে খুব চমৎকার উপকার পাওয়া যায়। এবং এই পদ্ধতি অবলম্বন করে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো উপকার পাইছি।
এরকম আছে। থুজাও লো পটেন্সি, যেহেতু আপনার অ্যাকিউট কেস 30 বা 200 ধরেন, 30 বা 200 দিয়ে ক্যান্থারিজ কোনো আপনার লেখক লিখছেন যে মাদার টিংচার দিতে পারেন। হ্যাঁ 3x 1x অথবা 30 দিলে সমস্যা নেই, কাজ হবে। তো এই দুইটা ওষুধ হচ্ছে আপনার একেবারে কি বলবো, যদি রোগীর এক্সপোজারের হিস্ট্রি থাকে, বাইরে মেলামেশার হিস্ট্রি নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহিরে শারীরিক সম্পর্ক করে আসছে, হ্যাঁ এটা যদি হয় তাহলে ওষুধ কি ক্যান্থারিজ এবং থুজা। আর এই যে বাহিরের মেলামেশার ইতিহাসের থাকার পরে দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসা নিয়ে এটাকে চাপা দিয়ে একাধিকবার ওষুধপত্র খেয়ে অ্যান্টিবায়োটিক করে ইনজেকশন নিয়ে যদি আসে, তারপরও যদি তার এরকম হিস্ট্রি থাকে যে ব্লাড আবার নতুন করে যাচ্ছে, মানে ওই পুরাতনটাই আবার নতুন করে অ্যাকিউট রূপে দেখা দিছে, সেক্ষেত্রে কিন্তু থুজা আর কাজ করবে না, সেক্ষেত্রে মেডোরিনামে চলে যেতে হবে। মেডোরিনাম মনে করেন এক্সপোজারের হিস্ট্রি আছে, গোনোরিয়া দেখা দিছিল, প্রস্রাবে জ্বালা পোড়া, রক্ত পড়া এগুলো হয়েছিল, হেমাচুরিয়া ছিল, এটাকে সে বিভিন্ন চিকিৎসায় চাপা দিয়ে ফেলছিল। চাপা দেওয়ার পরে আবার দীর্ঘদিন পরে নতুন করে দেখা দিছে, এখন আমার কাছে আসলো, তখন চিকিৎসা স্টার্ট হবে কি দিয়ে? মেডোরিনাম দিয়ে। হ্যাঁ সাপ্রেসড অফ গোনোরিয়া, অথবা আপনার এই যে হেমাচুরিয়াটাও যদি একাধিকবার চাপা দেওয়া থাকে, সেক্ষেত্রে চাপা দেওয়াটাকে উঠায় নিয়ে আসতে হলে মেডোরিনাম দিয়ে শুরু করতে হবে। তো এই গেল, তাহলে কি গেল? আর এই ক্যান্থারিজ এবং ক্যান্থারিজের কিছু লক্ষণ আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা জানা আমাদের সবারই। ক্যান্থারিজের হলো মানে সর্বক্ষণ একটা কুণ্ঠন, প্রস্রাবের একটা চাপ থেকে যায়, মানে কুদকদ দিয়ে প্রস্রাব করতে হয়, আর জ্বালা পোড়া থাকবে, প্রচন্ড জ্বালা পোড়া। প্রস্রাবের জ্বালা পোড়াটা প্রস্রাবের সময়, প্রস্রাবের আগে এবং পরে, 3 সময় জ্বালা পোড়া, এটা হলো ক্যান্থারিজ। আর এপিসমেল, লাইকোপোডিয়াম, বোরাক্স এদের হলো প্রস্রাবের আগে জ্বালা পোড়া। তাহলে কি ক্যান্থারিজ জ্বালা পোড়া কখন? সব সময়, আগে পরে প্রস্রাবের সময়, 3 সময় জ্বালা পোড়া। আর হলো আপনার লাইকো, এপিস, বোরাক্স এরা হলো আগে। হ্যাঁ তারপরে হলো আপনার অ্যাসিড নাইট, সারসাপেরিলা এরা হলো পরে। সারসাপেরিলা জাস্ট সারসাপেরিলা পরে লেখা নাই, সারসাপেরিলা লেখা আছে হলো আপনার মানে অন্য সময় জ্বালা, প্রস্রাবের সময় বা অন্য সময় জ্বালা, অন্য সময়টা আগে সাধারণত হয় না, প্রস্রাব করে আসছে বেশ সময় পরে জ্বালা শুরু হয়ে গেল, এটা হলো সারসাপেরিলা। সারসাপেরিলা রোগী আবার দাঁড়িয়ে প্রস্রাব করলে আরাম মতো প্রস্রাব করতে পারে, বসে প্রস্রাব করতে তার কোনো খুব বেশি কষ্ট হয়, এটা একটা বড় ইন্ডিকেশন। এটা দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে আরাম মতো সারসাপেরিলার পেশেন্টরা, কিন্তু কি করতে পারে না, বসে প্রস্রাব সহজে করতে পারে না। এটা সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ড যাদের বড় হয়ে যায় এদের হতে পারে। তো প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলেও তো আমাদের এই কি প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাবে হেমাচুরিয়ার একটা কাজের মধ্যে ছিল না প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া। আচ্ছা তাহলে এটা গেল ক্যান্থারিজে হলো আপনার। ক্যান্থারিজের একটা কথা আমি একটু বলি, এই ক্যান্থারিজ আর এপিসমেল এটা মনে হলো ক্যান্থারিজের উৎস কি? মাছি। ক্যান্থারিজের উৎস হলো মাছি, আর এপিসমেলের উৎস হলো মৌমাছি। মাছি আর মৌমাছির একটা পার্থক্য আছে। মৌমাছি কিন্তু খুব সভ্য জাতের প্রাণী, এরা ডিসিপ্লিন, মানে এরা কোনো দিন খারাপ জায়গায় বসবে না, ময়লা নোংরায় জীবনে মৌমাছি পাবেন না। অসুস্থ পড়ে গেলে যাইতে পারে, যদি কোনো কারণে কোনো মাছি ভুল করে এরকম ময়লা আবর্জনার মধ্যে বসে, হ্যাঁ মৌমাছি, রানী মৌমাছি কিন্তু তাকে ত্যাগ করে এবং টোটাল তার দলের সবাইকে বলে দেয় ওকে আমাদের দলে নেবে না, ও কিন্তু দলচ্যুত হয়ে যায়। হ্যাঁ এটা মৌমাছির একটা ধর্ম। আর মাছি দুধেও বসে,
পায়খানায় বসে, গোবরেও বসে, ময়লাও বসে, সব জায়গাতেই বসে। তো ক্যান্সারিজার এপিসের চরিত্রে এরকম আছে। এপিসমেলের রোগী যারা, এরা হচ্ছে খুব আপনার স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক, অন্যায় পছন্দ করে না, অন্যায়টা অন্যের উপরে না, নিজের উপরেও না। মৌমাছির ধর্ম কি? মৌমাছি দেখবেন অকারণে আপনাকে কামড়াবে না। আপনি সর্ষে ক্ষেতের বিরুদ্ধে হাইটা যাবেন, শত শত হাজার হাজার মৌমাছি মধু নিচ্ছে, একটাও কামড় দিবে না। আপনি একটা টোকা দিয়ে দেখেন পিছনে, বলে না যে মৌমাছি 70 হাত পানির নিচে গেলেও কামড় দেয়, তখন কিন্তু মৌমাছি আপনাকে ছাড়বে না। আর মাছি আপনি হাঁটবেন, ও আপনি ঘাড়ে যাবে, কানে যাবে, মাথায় যাবে, জ্বালাতন করবে। তো মৌমাছি হলো কি? স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক। এপিসমেলের রোগীরাও স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক। এরা নিজেরা অন্যায় করে না, অন্যায় পছন্দ করে না, ও জায়গা কো জায়গায় এদের যাতায়াত নাই। হ্যাঁ, এপিসমেলের রোগীদের আপনার ইন্টারনাল প্রবলেমের কারণে যদি কোনো কারণে সমস্যা হয়ে যায়, তখন প্রস্রাবের সাথে রক্ত দিতে পারে। কিন্তু অবৈধ মিলনের কারণে কখনো এপিসমেলের রোগীদের রক্ত যাবে না। এই হিস্ট্রি এপিসমেলের রোগীর ক্ষেত্রে পাওয়া যাবে না। কিন্তু ক্যান্সারিজের রোগীর ক্ষেত্রে এদের হলে দেখবেন যে এক্সপোজারের হিস্ট্রি আছে, এখানে সেখানে এদের যাতায়াত ছিল, এই কারণে এদের আপনার প্রস্রাবের সাথে রক্ত দেওয়া, প্রস্রাবের জ্বালা পড়া দেখা দেয়। তাহলে এটা গেল কি আপনার ক্যান্সারিজ, এপিসমেল। আর লাইকোপোডিয়াম তো প্রস্রাবের সাথে রক্ত যায় কখন? এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার যারা বৃদ্ধ বয়সে এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, এদেরই বেশিরভাগ ক্ষেত্রে এরা লাইকোপোডিয়ামের রোগীটা হয়। তো রক্ত যাওয়ার প্রবণতা লাইকোপোডিয়ামে খুব একটা নাই, জ্বালা পোড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো অ্যাসিড নাইট ওষুধটা কিন্তু এটার আপনার কি বলে এটাকে, হ্যাঁ না না, আপনার ডায়াথেসিসটাই হলো হেমোরেজিক ডায়াথেসিস। অ্যাসিড নাইটের রোগীদের ডায়াথেসিস হলো হেমোরেজিক ডায়াথেসিস, অর্থাৎ রক্তচাপীয় প্রবণতা এদের থাকে। অ্যাসিড নাইটের আপনার ব্লিডিং এর একটা আছে, কন্টাক্ট ব্লিডিং। যে কোনো দাঁত থেকে স্পর্শ লাগলে, টাচ লাগলে রক্ত যায়। এখানে ফেটে গেছে, এপিসমেলের রোগীর একটা কি আপনার মিউকোকিউটেনিয়াস জাংশন, এই কথাটা কি আমরা পাইছি? মিউকোকিউটেনিয়াস জাংশন। মিউকো মানে হলো মিউকাস, কিউটেনিয়াস মানে হলো স্কিন। হ্যাঁ, মানে আপনার চামড়া এবং চর্ম এবং শ্লেষ্মিক ঝিল্লির সংযোগ স্থল, এখান থেকে রক্ত যাওয়ার প্রবণতা থাকে অ্যাসিড নাইটের। তো আমাদের প্রস্রাবের দ্বারেও কি আছে? মিউকাস মেমব্রেন এবং চামড়ার সংযোগ স্থল আছে, এখান থেকে রক্ত যেতে পারে, এখান থেকে রক্ত যেতে পারে, কান দিয়ে, নাক দিয়ে রক্ত যেতে পারে, মলদার দিয়ে রক্ত যেতে পারে। তো এই রক্তস্রাবীয় প্রবণতাটা অ্যাসিড নাইটের খুব স্ট্রং। অ্যাসিড নাইটের প্রস্রাবের জ্বালা পোড়াটা পরে হবে, প্রস্রাবে ঘোড়ার প্রস্রাবের ন্যায় দুর্গন্ধ থাকবে। এটা কিন্তু আপনার একেবারে স্পষ্ট করে স্পেসিফিক করে লাগা, ঝাঁঝালো দুর্গন্ধ, যেটা ঘোড়ার প্রস্রাব। ঘোড়ার প্রস্রাব যারা জীবনে ঘ্রাণ পায় নাই এরা বুঝবে না, আমরা জানি সেটা, তাই না? আমরা তো গ্রামের মানুষ, ঘোড়ার প্রস্রাব ঘ্রাণ আমাদের অভ্যাস আছে। তো আর অ্যাসিড নাইটের রোগীর মেজাজ এই খুব প্রতিশোধ পরায়ণ, এবং সে সহজে ক্ষমা করতে চায় না। কোনো কারণে যদি কারোর সাথে তার বাকবিতণ্ডা হয়, সে কোনো কারণে কোনোভাবে ক্ষমা করতে চাইবে না, এবং খুব মামলাবাজ এরা। হ্যাঁ, আপনার ছোট্ট বিষয় না, আপনার সাথে মামলা ঝামলায় জড়ায় পড়বে, আপনাকে একের পর এক হয়রানি করার চেষ্টা করবে, আপনাকে কোনোভাবে সে ক্ষমা করবে না। অনেক সময় দেখবেন যে মুরব্বীরা এসে মিলাই দিল, কোন রকম চাপাচাপি করে তাকে কোলাগুলি করছে, কোলাগুলি করে সেটা কয় কি, কোলাগুলি করা লিখবো, আমি কিন্তু তোরা মাফ করি নাই, তোরা আমি প্রতিশোধ নিয়ে ছাড় দিব। আছে না শ্রেণীর মানুষ? আছে। কিন্তু এরা হলো অ্যাসিড নাইটের রোগী। এরা অ্যাসিড নাইটের রোগীর সামান্যতেই রাগ হয়, সামান্যতেই খুব প্রতিবাদী, প্রতিশোধ পরায়ণ, এবং অল্পতেই ঠান্ডা লাগে, এবং সহজেই দুর্বল হয়ে যায়। সামান্য একটু রোগ ভোগে এরা দুর্বল হয়ে যায়। এই শ্রেণীর মানুষদের যদি প্রস্রাবের সাথে রক্ত যায়, প্রস্রাবের যদি ঝাঁঝালো দুর্গন্ধ থাকে, ঘোড়ার প্রস্রাবের নেয়, জ্বালা পোড়াটা যদি প্রস্রাবের পরে হয়, সেক্ষেত্রে অ্যাসিড নাইট হতে পারে। আর একটা কথা আছে আপনার মূত্রকৃচ্ছতা, যেটাকে বলে, মানে ওই যে অল্প অল্প করে প্রস্রাব হবে, কষ্টদায়ক প্রস্রাব, ইউরেথ্রাল স্ট্রাকচার থাকে এদের। এইসব কারণে যদি রক্ত যায়, এইসব লক্ষণ যদি থাকে, তাহলে ওষুধ হবে অ্যাসিড নাইট।
তারপরে টেরিবিনথিনা একটা ওষুধ আছে। টেরিবিনথিনা হলো একেবারে তীব্র জ্বালা থাকে। টেরিবিনথিনা, হ্যাঁ, টেরিবিনথিনা তো প্রস্রাবের ক্ষেত্রে খুব মানে মোটামুটি বেশ কমন ওষুধই। টেরিবিনথিনা, হ্যাঁ, টেরিবিনথিনা হলো আপনার, এটা খুব তীব্র জ্বালা থাকে, প্রস্রাবের রং অনেক সময় কালো হয়ে যায়, হ্যাঁ, কালো হয়ে যায়। এবং বলা আছে যে কফি গোলাইলে কফির সামান্য একটু ছাকড়া ছাকড়া যেরকম নিচে তলানি পড়ে ওই রকম একটা তলানি পড়বে, হ্যাঁ। ক্ষেত্র এখানে তো অত বেশি ডিফারেন্স পাওয়া যাবে না এক মেডিসিন থেকে আরেক মেডিসিনে, ঠিক না? সেখানে দুই একটা কথাকে গুরুত্ব দিতে হবে। যেমন লাইকোপিডিয়ামে ইটের গোড়ার নেয় তলানি পড়ে, আর এটাই কফির ওই যে ছাকড়া ছাকড়া নিচে পড়ে ওইটার নেয় তলানি যদি পড়ে তাহলে ওষুধ, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওষুধ হবে টেরিবিনথিনা। তারপরে গুরুত্বপূর্ণ একটা ওষুধ হতে পারে হলো আপনার আর্নিকা। আর্নিকা, কারণ আমাদের হেমাচুরিয়ার কজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কজ ছিল না, যে আঘাত, ট্রমা, ঠিক না? আঘাতজনিত কারণে যদি আপনার ব্লিডিং হয় সেক্ষেত্রে ওষুধ হবে কি আর্নিকা। আর আর্নিকার ডায়াথিসিস কি? হেমোরেজিক ডায়াথিসিস। আর্নিকা কিন্তু রক্তস্রাবের প্রবণতা। আর্নিকারও বিশাল ক্ষমতা আছে রক্তকে ক্লট করানো, আবার যে রক্তটা বের হয়ে যাচ্ছে বা গেছে ব্লাড ভেসেল থেকে, সেটা যদি জমে থাকে সেটাকে আবার আপনার না, সেটাকে আবার ভেসেলের ভিতরে ঢুকাইয়া রক্ত নালীর সাথে প্রবাহের সাথে সংযুক্ত করা, এটার খুব গুরুত্বপূর্ণ ক্ষমতা আছে আর্নিকার। কথাটা কি বুঝাইতে পারছি? আপনার ধরেন এখানে একটা ভেসেল ছিঁড়ে রক্ত বের হয়ে এখানে জমাট বেঁধে রয়েছে, রক্তটা বাহিরে আসতে পারে নাই থেতলানো আঘাতের কারণে। এই রক্তটা বাহিরে থাকলে তো সেটা পছন্দ ধরবে, ঠিক না? আর্নিকা সেবন করলে কি হবে? এই ব্লাডটাকে আবার অবজার্ভ করে শোষণ করে এখানে ব্লাড স্ট্রিমে ঢুকাই দিবে, হ্যাঁ, ঠিক আছে। আর্নিকার ক্ষমতা আছে রক্তকে মানে খুব বেশি প্রবাহিত রক্তকে জমাট বেঁধে সেটাকে ব্লিডিং কন্ট্রোল করা, আবার যে রক্তটা বের হয়ে গেছে সেটাকে পর্যন্ত ব্লাড ভেসেলস রক্তের নালীতে ঢুকায় সেটাকে আবার মানে রক্ত প্রবাহের সাথে যোগ করে দিতে পারে। সেই জন্য আপনি দেখবেন একদম বিশাল বিশাল আঘাতে ক্ষতে আর্নিকা কিন্তু চমৎকার কাজ হয়, ঠিক আছে। তো রক্তস্রাবের খুব বড় ওষুধ আর্নিকা, যদি আঘাতের কারণে রক্তস্রাব হয়, ঠিক আছে। আর একটা হলো হতে পারে বেলেডোনা। বেলেডোনা রক্তস্রাবে আপনার হেমাচুরিয়াতে ব্যবহার হয় তখন যখন অ্যাকিউট ইনফেকশন বা ইনফ্লামেশনের কারণে রক্ত যায়। বেলেডোনার একটা কথা আছে যে ফার্স্ট অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন, অর্থাৎ ইনফ্লামেশনের বিরুদ্ধে যেসব ওষুধ ভালো কাজ করে তার মধ্যে প্রথমে চিন্তা করা যেতে পারে বেলেডোনাকে। আর বেলেডোনার তো রক্তের একটা উচ্ছ্বাস, রক্তের আভা, এটা তো খুব মানে আছে, তাই না? তো সেক্ষেত্রে যদি ইনফেকশন ইনফ্লামেশনের কথা থাকে এবং এটা যদি অ্যাকিউট ইনফেকশন বা ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে বেলেডোনা চমৎকার কাজ করতে পারে। আমরা অনেক সময় প্রস্রাবের রক্ত যাচ্ছে তো বেলেডোনা মানে চিন্তা করবো না, কিন্তু ইনফেকশন ইনফ্লামেশন এটাকে দমন করার ক্ষমতা বেলেডোনার অনেক বেশি। তো বেলেডোনার লক্ষণ হলো যদি ব্যথা জ্বালা পড়া থাকে সেটা ছেড়ে ছেড়ে হবে, ঠিক আছে, বাকি লক্ষণ পরে। আচ্ছা, তারপরে আরেকটা ওষুধ আছে মিলিফোলিয়াম, আছে না? মিলিফোলিয়াম, মিলিফোলিয়ামের কথা বলা আছে যে কোনো দাঁড় দিয়ে রক্তস্রাব, রক্ত উজ্জ্বল লাল, একেবারে টকটকে লাল। বেলেডোনারও উজ্জ্বল টকটকে লাল, কিন্তু আপনার পেইনলেস, ব্যথা জ্বালা পোড়াহীন। তো আপনার মলদার দিয়ে রক্ত যদি যায় পাইলসের কারণে, সেটাও যদি ব্যথা জ্বালা পোড়া না থাকে এবং একেবারে ফিরকি দিয়ে স্রোতের মতো করে
রুগীরা এসে বলে যে মুরগি জবাই করলে যেরকম ধার ধরে রক্ত দেয় ওরকম রক্ত দেয়। তো প্রস্রাবের সাথে যেরকম একেবারে দ্রুত গতিতে উজ্জ্বল টকটকে লাল রক্ত দেয় এবং সেটা কোনো ব্যথা জ্বালাপোড়া না থাকে, ওষুধ হতে পারে মিলিভোলিয়াম। তাহলে এইসব ওষুধই সাধারণত ব্যবহার হয়। এর বাহিরেও কিছু আনকমন ওষুধ আসে, তো ওগুলা সাধারণত আমাদের লাগে না, এগুলো তো আলহামদুলিল্লাহ হয়ে যায়। অনেকগুলো ওষুধই কিন্তু দুই এক কথা করে বলা হয়ে গেছে। আর কিছু বায়োকেমিক ওষুধ মাথায় রাখতে পারেন, সেটা হলো 1 নম্বর হলো ফেরামফস, ক্যালিফস, আর হলো নেট্রামিওর। এই ওষুধগুলো, ফেরামফস তো আপনার ব্লাডের সাথে বড় একটা সম্পর্ক, এটা আয়রন, ঠিক না? ব্লাডের সাথে একটা সম্পর্ক আছে। আর ইনফ্লামেশনকে কন্ট্রোল করার খুব বড় শক্তি আছে আপনার ফেরামফসের। যে কোনো ক্যালিমিউর হচ্ছে আপনার ইনফেকশন, ক্রনিক ইনফেকশনই, হ্যাঁ। আর ফেরামফস হলো অ্যাকিউট ইনফেকশন। ধরেন একটা রোগীর বুকে কফ জমে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, এখন আর ভালো হচ্ছে না, তখন কি হলো ক্যালিমিউর। আর অ্যাকিউট স্টেজে খুব বেশি কফ গড়গড়ি ঠিক হচ্ছে না, তখন ফেরামফস। জ্বর, কানে পুজ, এসব যদি পুরান হয়ে যায় সেক্ষেত্রে ক্যালিমিউর। বুঝতে পারছি? ইনফেকশনটা যদি লেট স্টেজে যায়, ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে হলো ক্যালিমিউর, আর অ্যাকিউট ইনফেকশনের ক্ষেত্রে ফেরামফস। তো এই ওষুধগুলো যদি আমরা মাথায় রাখি, ইনশাল্লাহ যদি সঠিক মতো খালি একটু খেয়াল করে ওষুধ দেওয়া যায়, আল্লাহর রহমতে এই প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবের রক্ত যাওয়ার জন্য কোন রোগীকে ইনশাল্লাহ হসপিটালে যেতে হবে না। তাহলে আজকে লাইভ এখানে শেষ করি। যারা লাইভ অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।